নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয় শেখ হাসিনার দিল্লির ভাষণ বিশ্বজুড়ে শুনেছেন কোটি কোটি মানুষ এবং আন্তর্জাতিক মিডিয়ায় অন্তত কয়েক হাজার আন্তর্জাতিক মিডিয়া তার দিল্লির ভাষণ এবং সংবাদ সম্মেলনের খবর ফলাও করে প্রচার করেছে। অনেক আন্তর্জাতিক মিডিয়া যারা তার বক্তব্য লাইভ টেলিকাস্ট করেছে এবং সব মিলিয়ে দেখা যাচ্ছে যে কয়েক কোটি মানুষ, যেটা বিভিন্ন মহল থেকে যে আনুমানিক ফিগারটি বোঝা যাচ্ছে বা শোনা যাচ্ছে যে আনুমানিক 50 কোটি মানুষ, অর্থাৎ বাংলাদেশের যা জনসংখ্যা তার কয়েক গুণ বেশি মানুষ শেখ হাসিনার বক্তব্য শুনেছেন। যে শেখ হাসিনা বাংলাদেশ সরকারের চোখে একজন মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ফেরার বা পলাতক আসামি এবং বাংলাদেশে যার দলকে কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এবং বাংলাদেশের কারাগারগুলিতে যার দলের হাজার হাজার নেতা কর্মী কারাবন্দি জীবন কাটাচ্ছেন এবং মনুষ্যতর জীবন কাটাচ্ছেন এবং বহু নেতা কর্মী যারা পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছেন, দেশে ফিরতে পারছেন না। দেশেও অন্তত কয়েক হাজার নেতা কর্মী যারা বাড়িতে নেই, দেশের মধ্যেই তারা আন্ডারগ্রাউন্ডে আছেন, অর্থাৎ পালিয়ে বেড়াচ্ছেন, কোনো রকমের জীবনযাপন করছেন এবং তার মধ্যেই তারা কিছুটা রাজনৈতিক কর্মকাণ্ডও করছেন। এই রকম একটা প্রতিকূল পরিস্থিতিতে শেখ হাসিনা, যিনি 2 বছর আগে তথাকথিত গণ অভ্যুত্থানের দ্বারা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে এসেছিলেন এবং ভারত সরকার যাকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে দিল্লিতে বা ভারতের কোথাও তাকে রেখেছেন খুব সযত্নে সুরক্ষিতভাবে, সেই শেখ হাসিনার কথা এত বিশ্ব মিডিয়াতে কেন গুরুত্ব পেল এবং কেনই বা আন্তর্জাতিক দুনিয়ার মানুষ, পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই, এমন কোনো দেশ নেই, আমার কাছে সেই তালিকা অনেকটাই আছে যেখানে সমস্ত, অর্থাৎ শেখ হাসিনা সেদিন যা যা বলেছেন তার মূল বিষয়গুলি কিন্তু বিস্তারিত বেরিয়েছে। এমনকি বাংলাদেশ সরকার এই শেখ হাসিনার এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান প্রচার নিষেধাজ্ঞা জারি করেছিল, প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশের সংবাদ মাধ্যমের ওপরে। ফলে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রচার করতে না পারলেও সাকিব আল হাসান, ক্রিকেটার সাকিব আল হাসান, সজীব ওয়াজেদ জয় শেখ হাসিনার পুত্র এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে নিজস্ব ফেসবুক পেজ, সেখানে কয়েক কোটি বাংলাদেশি মানুষ তারা শেখ হাসিনার সেদিনের বক্তব্য লাইভ শুনেছেন বা পরবর্তী সময় শুনেছেন এবং দেখা যাচ্ছে এখনও সেই লিঙ্কে ক্রমশ সংখ্যা বাড়ছে। অর্থাৎ এখনও ঘুরিয়ে ফিরিয়ে বহু মানুষ তার ওই বক্তব্য, সেদিনের বক্তব্য শুনছেন এবং দেখা যাচ্ছে যে পৃথিবীরও নানা প্রান্তে এখনও বহু মানুষ তার বক্তব্য শুনছেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে প্রবাসী বাঙালিরা, তারা যারা সেদিন ওই সময়টিতে তার ভাষণ শোনার সুযোগ পাননি, তারা হয়তো পরবর্তী সময়তে শুনছেন এবং যা দেখা যাচ্ছে যে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে শেখ হাসিনার ওই দিনের বক্তব্য প্রচারিত হয়নি। এবং শুধুমাত্র আন্তর্জাতিক বিশ্বে যেগুলিকে খুব প্রথম সারির সংবাদ মাধ্যম বলা হয়, সেই প্রথম সারির সংবাদ মাধ্যমগুলির একটা তালিকা 399টি প্রথম সারির সংবাদ মাধ্যম, যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, ফ্রান্স, চায়না, জাপান, এমনকি যত ব্রাজিল, আর্জেন্টিনা এবং আফ্রিকার বিভিন্ন দেশ। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে পাকিস্তানেরও একটি টেলিভিশন চ্যানেল সেদিন শেখ হাসিনার বক্তব্য গুরুত্ব দিয়ে প্রচার করেছে এবং পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদপত্রতেও শেখ হাসিনার বক্তব্য প্রচারিত হয়েছে, যেখান থেকে আওয়ামী লীগ এবং আরও যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন তারা এই বিশেষ করে
টেলিভিশন চ্যানেল এবং অনলাইন চ্যানেলগুলিতে যেখানে তার বক্তব্য হয় লাইভ টেলিকাস্ট করা হয়েছে বা পরবর্তী সময়তে শোনানো হয়েছে। যেমন ওয়ালে আমরা দুটোই করেছিলাম, লাইভ টেলিকাস্টও করেছিলাম, আবার পরবর্তী সময়তে তার বক্তব্যকে আলাদা করে সেখানে আমরা আপলোড করেছিলাম ইউটিউবে, ফেসবুকে। সেখানেও কিন্তু মানে হাজারে হাজারে মানুষ শেখ হাসিনার বক্তব্য শুনেছেন। এবং শুধু পশ্চিমবঙ্গে আমি বলতে পারি অন্তত মানে কয়েকশো মিডিয়া, প্রথম সারির বাংলা দৈনিক বা প্রথম সারির টেলিভিশন চ্যানেল তো আছেই, এছাড়া যত অনলাইন মিডিয়া আছে, ছোট পত্রপত্রিকা আছে, কেউ বাদ নেই যারা শেখ হাসিনার ওই দিনের অনুষ্ঠান প্রচার করেনি। এখন আমি আসি যে কেন শেখ হাসিনা, যার দল এই মুহূর্তে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ, যার দলকে গত ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি, এবং শেখ হাসিনা যার মাথার উপরে ফাঁসির খাড়া ঝুলছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং আরও অসংখ্য মামলা তার নামে দায়ের হয়ে আছে, যেগুলিতেও হয়তো তার মৃত্যুদণ্ডের মতো কঠোর সাজা হবে যদি বিচার প্রক্রিয়া পরবর্তীকালে এগোয়। আর যদি ওই একটি মামলাতেই তার সাজা কার্যকর করা হয় তাহলে তো বাকি মামলাগুলির কোনো ভবিষ্যৎ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এমন একজন ব্যক্তি যিনি 2 বছর আগে তথাকথিত গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়েছেন এবং দেশে থাকতে পারেননি, তার বক্তব্য শোনার জন্যে বিশ্ব মিডিয়ার এই যে উৎসাহ এবং তার বক্তব্য এত মানুষ যে শুনলেন, যে কথাটা আমি বলছিলাম যে প্রায় এখনই সংখ্যাটি প্রায় 50 কোটির কাছাকাছি সব মিলিয়ে তারা শুনেছেন। এবং বাংলাদেশেরও একটা বিপুল অংশের মানুষ সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে তারা শুনেছেন এবং নানান ধরনের কারিগরি বন্দোবস্ত করেও তারা শুনেছেন সেদিনের বক্তব্য। এই যে বিষয়টি, এটি কেন? রাষ্ট্রপ্রধান বা প্রাক্তন রাষ্ট্রপ্রধান হিসেবে যাদের মৃত্যুদণ্ডের সাজা হয়েছে এরকম একটি তালিকা আছে, তাতে মোটামুটি দেখা যাচ্ছে যে 44 জন এরকম রাষ্ট্রপ্রধান যাদের বিভিন্ন সময়তে দেশের আদালত তাদের মৃত্যুদণ্ড দিয়েছিল। অনেকের ক্ষেত্রেই সেই মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, অনেকের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের সাজা থেকে আবার সাজা কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ মৃত্যুদণ্ড কার্যকর হয়নি, যাবজ্জীবন কারাবাস হয়েছে। অনেকের ক্ষেত্রে গোটা মামলাই খালাস হয়ে গিয়েছে, অর্থাৎ মিথ্যা প্রতিপন্ন হয়েছে। এরকম অসংখ্য ঘটনা আছে। কিন্তু মৃত্যুদণ্ডের সাজা মাথায় নিয়ে বিদেশ থেকে নিজের দেশে ঝুঁকি নিয়ে ফিরছেন এই রকম ঘটনা নিকট ভবিষ্যতে একটিও নেই, অর্থাৎ স্মরণকালের মধ্যে একটিও নেই যেটা শেখ হাসিনা বলেছেন যে আমি জানি আমি দেশে ফিরলে আমার চরম সাজা কার্যকর হতে পারে, আমাকে ফাঁসি দিতে পারে, আমি এটা জেনেই দেশে ফিরছি। তিনি বলেছেন যে আমি আমার দেশকে বাঁচানোর জন্য ফিরছি, তারপরে আমার কর্তব্য হচ্ছে আমার দলকে রক্ষা করা। তিনি বলছেন যে আমি দেশ বাঁচাতে দেশে ফিরছি কারণ আমার দেশ বিপন্ন। দিল্লির অনুষ্ঠানে তিনি কিন্তু দীর্ঘ ভাষণে তিনি তার যে 15 বছর, শেষ 15 বছরের যে জমানা এবং তারও আগে 1996 থেকে 2001 এই সময়ে তার সরকারের যে সমস্ত কর্মসূচি কিভাবে তিনি বাস্তবায়ন করেছেন, কিভাবে তিনি বাংলাদেশের অর্থনীতিকে উন্নত করেছেন, কিভাবে তিনি বাংলাদেশের অবকাঠামোর উন্নয়ন ঘটিয়েছেন, পদ্মা সেতু থেকে ঢাকায় মেট্রো রেল, উড়াল সেতু, এই যে বিভিন্ন কাজ তিনি করেছেন। আবার দারিদ্র বিমোচনে যেভাবে তিনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন, এই সব কিছুই তিনি বলেছেন। আবার একই সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে যে জঙ্গিবাদ যেভাবে মাথাচাড়া দিচ্ছে, তিনি যেভাবে এই সন্ত্রাসী এবং জঙ্গিবাদীদের বিরুদ্ধে, মৌলবাদীদের বিরুদ্ধে তার সরকার প্রশাসন যে লড়াই করেছিল সে কথাও তিনি সেদিন উল্লেখ করেছেন। সব মিলিয়ে তিনি কিন্তু আবারও সেদিন ঘোষণা করেছেন যে আগামী ডিসেম্বরে তিনি ফিরবেন এবং তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারও কিন্তু ইতিমধ্যে 100র বেশি আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয়েছে। তারা সাক্ষাৎকার নিয়েছে শেখ হাসিনার এবং প্রত্যেককেই তিনি বলেছেন যে আমি জানি আমাকে মরতে হতে পারে, আমি জানি আমি বিমানবন্দরে বা বাংলাদেশের মাটিতে পা দেওয়া মাত্র আমাকে গ্রেপ্তার করা হবে এবং আমার ফাঁসির সাজা কার্যকর করা হতে পারে আমাকে আমার কথা বলার সুযোগ না দিয়ে, কিন্তু তারপরেও আমি আমার সিদ্ধান্তে অবিচল আছি,
আমি ফিরব। এবং এই যে আমি যখন এই ভিডিও করছি তার কয়েক ঘন্টা আগে, অর্থাৎ রবিবার গতকাল, বাংলাদেশের রংপুর 3 আসন, যেটা রংপুর শহরের যে আসনটি, এই সংসদীয় আসনের নেতা কর্মী সংগঠকদের সঙ্গে শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেছেন। সেই বৈঠকেও কিন্তু তিনি আবার তাদেরকেও বলেছেন যে আপনারা যারা দেশে আছেন তারা আপনারা আপনাদের মতো করে প্রস্তুতি নিন, আমি এবং আমার সঙ্গে যারা ফিরবেন তখন আপনাদেরও কিন্তু বিরাট কর্তব্য আছে। সেই কর্তব্যটা কি সেটা নির্দিষ্ট সময়ে জানিয়ে দেওয়া হবে, কিন্তু তিনি বলেছেন যে কোনো রকম অনৈক্য চলবে না, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এখন প্রস্তুত থাকতে হবে যে আসন্ন যে কার্যক্রম আওয়ামী লীগের, অর্থাৎ শেখ হাসিনা এবং তার সঙ্গে শীর্ষ নেতৃবৃন্দ দেশে ফিরবেন, সেই সময় দেশে অবস্থানকারী নেতা কর্মীদের কি কাজ হবে সেইটা শেখ হাসিনা ওই বৈঠকে, গতকালের বৈঠকে খুব বিশদে ব্যাখ্যা করেছেন। এবং এই প্রথম নয়, তিনি 300 আসনের মধ্যে ইতিমধ্যেই প্রায় 150-র কাছাকাছি সংসদীয় আসনে সরাসরি প্রত্যেকটির জন্য আলাদা 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 বৈঠক তিনি করছেন এবং দেশে ফেরার আগে 300 সংসদীয় আসনেই বৈঠক করে ফেলার পরিকল্পনা নিয়ে তিনি এগোচ্ছেন। এই যে ঘোষণাটি, অর্থাৎ মাথার ওপর ফাঁসির সাজা, ফাঁসির খাড়া ঝুলছে, দেশে ফিরলে মরতে হবে, এই যে একটি সাহসী সিদ্ধান্ত, এই সাহসী সিদ্ধান্তের কারণে গোটা বিশ্ব, শুধু বাংলাদেশ নয় বা শুধু ভারত নয়, গোটা বিশ্বের মানুষ কিন্তু চমকিত যে আজকের দুনিয়াতে এইরকম একটি সিদ্ধান্ত কেউ নিতে পারে, যে যিনি জানেন যে, কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, অর্থাৎ সেখানে ন্যায় বিচার একটা বিরল বস্তুতে পরিণত হয়েছে, যখন তখন যাকে যা নয় সাজা দিয়ে দেওয়া হচ্ছে। ফলে শেখ হাসিনার জন্য ঝুঁকিটা আরও অনেক 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 বেশি, কারণ আজ থেকে 15 বা 20 বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক ফারাক আছে। ফলে এই সব কিছু জেনেও, এবং তিনি জানেন যে সেখানে তার চারপাশে তার শত্রুরা ঘোরাফেরা করছে, তার প্রতিপক্ষরা ঘোরাফেরা করছে, এবং তারা চাইছে যে তিনি দেশে ফেরা মাত্র তার মৃত্যুদণ্ড কার্যকর হোক। কয়েকজন নেতা তো এমনও বলার চেষ্টা করছেন যে তিনি যদি বিমানে ফেরেন তাহলে বিমানবন্দরেই ফাঁসির মানে ব্যবস্থা করা হোক, এমন কথাও অনেকে বলার চেষ্টা করছেন। শেখ হাসিনা এই সমস্ত কিছুকে জেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন এবং অবিচল আছেন। এবং 5 আগস্ট তার ভারতে অবস্থানের যে 2 বছর পূর্তিতে তিনি বিশ্ব মিডিয়াকে জানিয়েছেন যে তিনি এই সিদ্ধান্তে অবিচল। আওয়ামী লীগের লোকেরা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমার নিজেরও যতটুকু যা পড়াশুনো এবং জানা, যা বুঝি, তাতে এটা ঘটনা যে বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে বইছে, তার এই সাহস তার কাছ থেকে খুব অস্বাভাবিক কিছু নয়। এবং শেখ হাসিনা, তার উপরে তো 19 বার এমন প্রাণঘাতী আক্রমণের ঘটনা ঘটেছে, ফলে মৃত্যু ভয় তার মধ্য থেকে প্রায় উবেই গিয়েছে, এটা বলা যায়। মৃত্যুকে তিনি এখন আর ভয় করেন না। আর বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর জীবনেও এইভাবেই বারে বারে ফাঁসির সাজা এবং আরও নানান ধরনের কঠোর সাজার তিনি মুখোমুখি হয়েছেন এবং দীর্ঘ সময় তিনি কারাগারে কাটিয়েছেন। ফলে শেখ হাসিনা তিনিও তার রাজনীতিতে দীর্ঘ সময় কারাগারে কাটিয়েছেন। ফলে বাংলাদেশের মানুষও কিন্তু জানেন যে এই মহিলার জেদ যেমন আছে তেমনি আছে সাহস। ফলে শেখ হাসিনার এই যে বিষয়টি, অর্থাৎ একজন রাজনীতিবিদ, আজকের পৃথিবীতে রাজনীতিতে যখন নীতি আদর্শ এসবের কোনো বালাই নেই, সবাই স্বার্থ নিয়ে ব্যস্ত, তখন একজন ব্যক্তি, একজন নারী, একজন নেত্রী, তিনি বলছেন যে আমি আমার জীবনের ঝুঁকি নিয়েই আমার দেশে ফিরবো, কারণ আমি আমার দেশকে বাঁচাতে চাই, আমি আমার দলকে বাঁচাতে চাই। এই যে বিষয়টি, আমার ধারণা, আমি অনেকের সঙ্গে কথাও বলেছি, তাদেরও তাই ধারণা, যে এই যে কথাটি তিনি বলেছেন এটাই গোটা বিশ্বের মানুষকে নাড়া দিয়েছে। তার কারণ বিশ্ব জুড়েই এখন কিন্তু নীতিহীনতা, স্বার্থপরতা, ব্যক্তি স্বার্থ, এই বিষয়গুলি সবচেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে রাজনীতিতে। সেখানে একজন প্রাক্তন রাষ্ট্রপ্রধান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি বলছেন আমি দেশে ফিরবো, যা হয় হোক, আমি জানি যে আমাকে ওরা হত্যা করতে পারে, কিন্তু আমি ফিরবো আমার দেশে। এই যে ঘোষণা,
এই যে সাহসী সিদ্ধান্ত এবং দল ও দেশের প্রতি এই যে দায়িত্ব বা কর্তব্যবোধের বিষয়টি, এইটি আজকের পৃথিবীতে রাজনীতিতে বিরল শব্দটিও বোধহয় যথেষ্ট নয়। সম্ভবত এই কারণেই শেখ হাসিনার বক্তব্যটা বাংলাদেশ সরকার নানানভাবে আটকে দেওয়ার চেষ্টা করেছিল বটে, তারপরেও বাংলাদেশের বহু মানুষ শুনেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ যত না শুনেছেন, তার থেকে বহির্বিশ্বের মানুষ অনেক বেশি যে শুনলেন, তার কারণ কিন্তু এটাই। এবং অনেকেই মনে করছেন যে শুধুমাত্র এই একটি ঘোষণাই বাংলাদেশের রাজনীতির সামগ্রিক পরিমণ্ডল এবং অদূর ভবিষ্যতে রাজনীতির গতিপথ আমূল বদলে দেবে এবং তাতে অনেক বড় ধরনের ঝাঁকুনির মুখে পড়তে পারে যারা এখন বাংলাদেশে তথাকথিত নিরাপদে রাজনীতি করছেন। ফলে শেখ হাসিনার এই বক্তব্য নিয়ে, অর্থাৎ এই যে আজকের দুনিয়ায় কেউ এইভাবে জীবনের ঝুঁকি নিতে পারেন, এই বিরল সিদ্ধান্ত শুধুমাত্র যে বাংলাদেশের মানুষকেই উদ্বুদ্ধ করছে বা আওয়ামী লীগের নেতা কর্মীদের উদ্বুদ্ধ করছে, চাঙ্গা করছে, তাই শুধু নয়, গোটা বিশ্বের মানুষের কাছেই তিনি কিন্তু এখন একটা আলোচনার বিষয় যে এখনও এমন মানুষ আছেন যিনি দেশের জন্যে জীবন বাজি রাখতে পারেন। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।